লাস্ট ক্লাসে একটা হ্যাঁ বলো। লাস্ট লাস্ট ক্লাসে একটা জিনিস দেখাইছিলাম যে একটা প্রোটন মিলায় তারপরে ডিউটেরিয়াম ফর্ম হয়, তারপরে ইলেকট্রন ফর্ম হয়। ওই হ্যাঁ পার্টটা বুঝিনি। আর ম্যাথস এর মধ্যে একটা ওয়ার্ক এক্সাম্পল দেখছিলাম যে একটা ফর্ম হয়, হিলিয়াম ফর্ম হয়, আর দুইটা পজিট্রন ফর্ম হয়। ওই ম্যাথটা ঠিক করে বুঝতে পারি নাই, মানে 0.00058 একটা ভ্যালু আছে না, কিন্তু এটা বুঝি নাই। এখানের মধ্যে তোমার একটু মেইন কাজটা কি ছিল যে তোমার প্রোটন আর প্রোটন মিলে, হ্যাঁ প্রোটন আর প্রোটন মিলে যখন ফিউশন করবে, ফিউশনের সময় কি হয়, একটা প্রোটন আর আরেকটা প্রোটনের সাথে যখন ফিউজ করে তখন একটা প্রোটনের আপ কোয়ার্ক ডাউন কোয়ার্কে কনভার্ট হয়ে যায়, তো তখন ওই প্রোটনটা নিউট্রনে কনভার্ট হয়। ঠিক আছে? তো এখন এখানের আচ্ছা। মধ্যে কাজটা কি করে, এখানের মধ্যে বেসিক কাজটা হয় এরকম যে তোমার প্রোটন প্লাস প্রোটন, এই দুইটা প্রোটন মিলে কি করবে, এই দুইটা প্রোটন মিলে তোমার ফার্স্টে হাইড্রোজেন 2 ফর্ম করলো। হাইড্রোজেন 2 মানে কি, ডিউটেরিয়াম। ওকে, হুম। তো এখন এখানের মধ্যে হাইড্রোজেন 2 ফর্ম করলো। এখন এখানের মধ্যে সাথে কি রিলিজ করে, একটা পজিট্রন রিলিজ করে। ওকে, ও। তো এখন পজিট্রন সে তো একটা লেপটন, তো এখন লেফট হ্যান্ড সাইডে তো কোনো লেপটন নাই, রাইট হ্যান্ড সাইডে একটা লেপটন চলে আসছে, তো তাহলে লেপটন নাম্বার কনজার্ভ করার জন্য এখানের মধ্যে আমাদের কি করতে হবে, একটা নিউট্রিনো নিয়ে আসতে হবে। নিয়ে আসতে ঠিক হবে। আছে, ইলেকট্রনের নিউট্রিনো, তাহলে যেন এটা কি করতে পারে, পজিট্রনের লেপটন নাম্বারটাকে ব্যালেন্স আউট করে ফেলতে পারে। ওকে, আর এটার হুম। সাথে সে কি করবে, অ্যাকম্পেনিং সে এনার্জি রিলিজ করবে। তো এখন এই দুইটা মিলে কি করলো, একটা ডিউটেরিয়াম ফর্ম করলো। ওকে, এখন এখানের মধ্যে আবার দুইটা প্রোটন মিলে কি করলো, দুইটা প্রোটন মিলে একটা ডিউটেরিয়াম, একটা পজিট্রন, একটা ইলেকট্রন নিউট্রিনো আর এনার্জি রিলিজ করলো। ওকে, এখন হুম। এই যে দুইটা ডিউটেরিয়াম ফর্ম করছে, এই দুইটা ডিউটেরিয়াম, এই দুইটা ডিউটেরিয়াম কি করবে তোমার, এখনই না এখানের মধ্যে, এই হিলিয়াম ফর্ম করবে। ডিউটেরিয়ামটা, কি বলছো বুঝি নাই। হিলিয়াম ফর্ম করবে। এই ডিউটেরিয়ামটা একটা প্রোটনের সাথে মিলে ফার্স্টে ফর্ম করবে হিলিয়াম 3। এই হুম। ডিউটেরিয়ামটা একটা প্রোটনের সাথে মিলে, ওকে, এই হুম। ডিউটেরিয়ামটা প্রোটনের সাথে মিলে ফর্ম করবে আরেকটা হিলিয়াম 3। এখন এই দুইটা হিলিয়াম 3 একজন আরেকজনের সাথে ফিউশন করে, এই দুইটা হিলিয়াম 3 একজন আরেকজনের সাথে ফিউশন করে কি করবে, তারা ফর্ম করবে হিলিয়াম 4। আর এখানের মধ্যে ম্যাস নাম্বার তো আমাদের কনজার্ভ রাখতে হবে নাকি, তো তাহলে উপরে হুম। তো ম্যাস নাম্বার আমাদের কত, 6। তো এখানে ম্যাস নাম্বার 4, সো এখন এখানে কি করে, দুইটা প্রোটন রিলিজ করে। ওকে, হুম। প্লাস এটার সাথে আরো এনার্জি। এনার্জি রিলিজ করে। সো ওভারঅল আমাদের হাইড্রোজেন আর হাইড্রোজেন, হাইড্রোজেনের ফিউশন বলতে কি, হাইড্রোজেনের নিউক্লিয়াস আর একটা হাইড্রোজেনের নিউক্লিয়াসের সাথে কম্বাইন হবে। এখন একটা হাইড্রোজেনের নিউক্লিয়াস মানে কি, একটা হাইড্রোজেনের নিউক্লিয়াস মানে হলো একটা প্রোটন। তো এখন কি হুম। হয়েছে, এটা হলো প্রোটন লেখা যায় বা হাইড্রোজেন 1 লেখা যায়, একই কথা। ওকে, আচ্ছা। তো এখন হাইড্রোজেন হাইড্রোজেন মিলে ফার্স্টে ডিউটেরিয়াম ফর্ম করবে। ডিউটেরিয়াম গুলি আরেকটা হাইড্রোজেনের সাথে মিলে হিলিয়াম 3 ফর্ম করবে। ওই দুইটা হিলিয়াম 3 আবার একসাথে কম্বাইন হয়ে ফাইনালি ফর্ম করবে কি, হিলিয়াম 4। ওকে, সো আমরা যে বলি আচ্ছা। হাইড্রোজেন আর হাইড্রোজেন ফিউশন করে হিলিয়াম ফর্ম করে, ব্যাপারটা এত ইজি না। এগুলো কতগুলো এরকম সিরিজ অফ রিঅ্যাকশন দিয়ে দেন ফাইনালি আমাদের কি হয়, হিলিয়ামটা ফর্ম হয়। ঠিক আছে, এরপর আবার বুঝছি। হিলিয়াম 4 কম্বাইন করে তারা ইভেনচুয়ালি অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন এইসব জিনিসগুলো ফর্ম করে। ওগুলো আমরা অ্যাস্ট্রোফিজিক্স যখন পড়বো এটার মধ্যে আবার বলবো। ঠিক আছে, আর ভাইয়া এখানের মধ্যে যে হিলিয়াম থ্রিটা ফর্ম হয়েছে এটা তো হাইলি আনস্টেবল না? হ্যাঁ এটার কারণে কি নিউক্লিয়ার এক্সপ্লোশনের মতন কিছু হয়?
না, এখানের মধ্যে এক্সপ্লোশনের কিছু হবে না। আচ্ছা সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এইটা হলো আমাদের বেসিক্যালি হাইড্রোজেন আর হাইড্রোজেন মিলে কিভাবে হিলিয়াম ফর্ম করে ওইটার একটা সামারি এইটা। সো এটা ছিল ফিউশন রিঅ্যাকশনের কাহিনী। ওকে, ফিউশন রিঅ্যাকশনের মধ্যে এই জিনিসটা হয়েছিল। এখন ফিশন রিঅ্যাকশনের মধ্যে কি হয়? ভাইয়া, ওয়ার্ক এক্সাম্পলের মধ্যে একটা প্রবলেম ছিল। একটা ভ্যালুর কথা বলছিলাম না, 0.00055 এর কথা। হ্যাঁ, ওটা ওইটা তো কিসের ভ্যালু অ্যাকচুয়ালি? প্রত্যয় জিজ্ঞাসা করছিল, ওটা তো ইলেকট্রনের ম্যাস। ইলেকট্রনের ম্যাস যেটা আমাদের পরে মাইনাস করছি, যে এখানের মধ্যে দেখো এটা কি, দিস ইজ দ্য অ্যাটমিক ম্যাস অফ হিলিয়াম। অ্যাটমিক ম্যাস অফ হিলিয়াম বলতে কি বুঝাইতেছি? অ্যাটমিক ম্যাস অফ হিলিয়াম বলতে হিলিয়ামের নিউক্লিয়াস প্লাস হিলিয়ামের আউটার শেল ইলেকট্রন। ওকে, হিলিয়ামের নিউক্লিয়াস প্লাস হিলিয়ামের আউটার শেল ইলেকট্রন মিলে ম্যাস কত আরিফিন? এই যেটা মেনশন করা হয়েছে। 4.002602। ওকে, এখন আমরা শুধু হিলিয়ামের নিউক্লিয়াসের ম্যাস চাই। হ্যাঁ, হিলিয়ামের নিউক্লিয়াসে শুধু যদি ম্যাস চাই, তো তাহলে হিলিয়ামের অ্যাটমের আউটার শেলে যে ইলেকট্রন গুলা আছে ওই ইলেকট্রন গুলার ম্যাস মাইনাস করতে হবে না অ্যাটমিক ম্যাসের থেকে? আরিফিন, জি ভাইয়া। তো তাহলে এই যে অ্যাটমিক ম্যাস ছিল এইটা, তো অ্যাটমিক ম্যাসের থেকে কি করছি, দুইটা ইলেকট্রনের ম্যাস মাইনাস করছি। মাইনাস করো। ঠিক আছে, তো তাহলে হিলিয়ামের নিউক্লিয়াসের ম্যাস পাইলাম। আর সাথে ফর্ম করতেছে কি দুইটা পজিট্রন, তো তাহলে দুইটা পজিট্রনের ম্যাস আবার এখানে অ্যাড করছি। পজিট্রন আর ইলেকট্রনের ম্যাস তো সেম। তো তাহলে এখানে পুরো ওয়ার্কিংটা দেখাইছে বেসিক্যালি যে ইলেকট্রনের ম্যাসটা বাদ দিছে, আর ফাইনালি প্রোডাক্ট হিসেবে যে পজিট্রন ফর্ম করছে, পজিট্রন গুলার ম্যাস গুলা কি করা হয়েছে, পজিট্রন গুলার ম্যাস গুলা অ্যাড করা হয়েছে। বুঝা গেছে এখন আরিফিন? ভাইয়া, এখানের মধ্যে মানে মেগা ইলেকট্রন ভোল্টটা কেমনে আসলো? আমরা লাস্ট কেমনে ক্লাসে কি এটাতে? দেখছিলাম? 1U ইকুয়ালস টু কতটুকু এনার্জি? 931.5 মেগা 1.66 ইলেকট্রন ভোল্ট। ও না। ও আচ্ছা। 1U সমান ম্যাস যদি এনার্জিতে কনভার্ট করো, তো তাহলে এত এনার্জি পাও। সো তাহলে তাহলে এটাকে এই ভ্যালুর সঙ্গে মাল্টিপ্লাই করছে? হ্যাঁ, আচ্ছা। বুঝা গেছে? মাল্টিপ্লাই করে দেখো কত আসে। ভাইয়া, এই ভ্যালুটাই আসতেছে ওকে, 24.68, বাট রাউন্ড আপ করলে 24.7। হ্যাঁ, ওকে। সো তাহলে প্রবলেম এখন শেষ হয়েছে আরিফিন? জি ভাইয়া। ঠিক আছে। সো এখন আমরা নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন, যেটা আমরা বলে আসতেছিলাম যে নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনটা আমাদের ও লেভেলস একটাই, যে ইউরেনিয়াম 235, হ্যাঁ, ইউরেনিয়াম 235 যখন নাকি একটা স্লো মুভিং নিউট্রন অ্যাবজর্ব করবে, সে কিসে কনভার্ট হবে? ইউরেনিয়াম 236 এ। এখন এই ইউরেনিয়াম 236 কি করবে? সে স্প্লিট করবে। এই স্প্লিটিং আপ অফ আ লার্জ নিউক্লিয়াস, এটাকে আমরা কি বলি? ফিশন রিঅ্যাকশন বলি। ওকে, ফিশন রিঅ্যাকশনের মোর ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে তোমাদের A2 বইয়ের থেকে এখনের ও লেভেলস এর বইয়ে আরো সুন্দর মতো ফিশন রিঅ্যাকশনের এক্সপ্লেনেশনটা লেখা। বুঝতে পারছো? ও লেভেলস এর বইয়ের মধ্যে আরো সুন্দর করে ফিশন রিঅ্যাকশনের এক্সপ্লেনেশনটা লেখা। তো আমরা এখন ফার্স্টে ওখানের মধ্যে দেখবো যে অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশনের মধ্যে কি কি আছে। এখানের মধ্যে ও লেভেলস এ আমরা এটাতে চলে যাই। এই যে এখানের মধ্যে খেয়াল করো, first a nuclear reaction as a source of energy. What is happening? Nuclear reactions involve a change in qualities of atom. কি হয়? Heavy atoms may split into lighter atoms and other pieces in a process called fission. Lighter atoms may be forced to join together to make heavier atoms in a process called fusion. In either process, the mass of the starting atom is greater than the mass of the product. তো তার মানে প্রোডাক্টের mass আমরা কম পাই। ওকে,
this missing mass has been converted into energy according to the formula E is equal to mc square. So কি হয়, within the core of the earth, radioactive isotopes of elements such as uranium, thorium and potassium provide large proportions of heat within the earth itself through radioactive decay. তো আর্থের ক্রাস্টের নিচে কোর আর মেন্টালের ওখানে ইউরেনিয়াম, থোরিয়াম, পটাশিয়াম এসব আছে যারা নাকি কি রেডিওঅ্যাক্টিভ ডিকে করে করে হিট প্রডিউস করতেছে আর্থে। এখন সানের ভিতরে কি হয়, ইন দা সান হাইড্রোজেন ইজ কনভার্টেড ইনটু হিলিয়াম ইন আ ফিউশন রিঅ্যাকশন providing us with continuous supply of energy in the form of heat and other electromagnetic radiation. যে ফিউশন রিঅ্যাকশনের ব্যাপারগুলো আরো ডিটেইলে আমরা পড়বো। ওকে, অ্যাস্ট্রোফিজিক্স এর মধ্যে অনেক কিছু আসবে আমাদের ফিউশন রিঅ্যাকশন। এখন নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিশনের মধ্যে কি বলতেছে দেখি, ইউরেনিয়াম 235 is used as a fuel in nuclear reactor. কি হয়, it is used because its nuclei can split by a neutron. The process of splitting an atom is called fission. So fission reaction কি আমরা বুঝলাম। Uranium 235 is called a fissile material. Fissile material কাকে বলি সুমিত, মনে আছে? ওই যে যেগুলো ফিশন রিঅ্যাকশন আন্ডারগো করে দেয় আর কি, যারা ফিশন রিঅ্যাকশন দেয় মানে যারা নাকি ইজিলি স্প্লিট করতে পারে, যারা নাকি ইজিলি স্প্লিট করতে পারে তাদেরকে আমরা ফিসাইল ম্যাটেরিয়াল বলি। যে এখানে লেখা আছে বিকজ ইট গোস থ্রু দ্য স্প্লিটিং প্রসেস ইজিলি। দ্য ফিশন প্রসেস ইজ শোন ইন ফিগার 25.1। এখানে নিচের মধ্যে আছে, আমাদের আজকে একটা সিমুলেশনও দেখবো, ওখানের মধ্যে চেইন রিঅ্যাকশনটা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি চেইন রিঅ্যাকশনের ব্যাপারটা কিভাবে কাজ করে। ওকে, কি বলতেছে, ইন দ্য ফিশন রিঅ্যাকশন a slow moving neutron is absorbed by the nucleus of uranium 235. Okay, একটা slow moving neutron কে uranium 235 absorb করলে কি হবে, uranium 236 এ কনভার্ট হবে। এখন uranium 236 হলো আনস্টেবল, হ্যাঁ, uranium 236 is unstable, সো সে তখন কি করবে, স্প্লিট করবে। ওকে, এখন কি বলতেছে, the resulting nucleus of uranium 236 is unstable and splits apart. The fragments of this decay are in two daughter nuclei of barium 144 and krypton 89. The decay also produces gamma radiation and 3 more neutrons. দুইটা বা তিনটা নিউট্রন প্রডিউস করবে। The equation for the decay is this, এই যে ইকুয়েশনটা দেওয়া। সো এখন এখানের মধ্যে বলতেছে কি, এখানের মধ্যে বলতেছে দেখো, the fission reaction produces huge amount of energy. This is because the mass of the products, the barium and krypton and nuclei and the 3 neutrons, সবগুলার mass, প্রোডাক্টের সবগুলার mass অ্যাড করলেও রিঅ্যাক্ট্যান্টের massের সমান হয় না। তো তার মানে কি হয়েছে, অ্যাকচুয়ালি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু বাড়ছে, যার জন্য প্রোডাক্টের mass কমে গেছে। তো প্রোডাক্টের ম্যাস যে কম, তো তাহলে আমাদের ম্যাস দিল না, তো তাহলে কোনো কিছু দিয়ে তো কম্পেনসেট করবে। তো কি দিয়ে কম্পেনসেট করে, এনার্জি দিয়ে কম্পেনসেট করে। ওকে, সো কি হইতেছে, স্লাইটলি লেস দ্যান দ্যাট অফ দ্য অরিজিনাল ইউরেনিয়াম 236 নিউক্লিয়াস। তো তার মানে রিঅ্যাক্ট্যান্টের ম্যাস হলো প্রোডাক্টের থেকে বেশি, তো তাহলে কম ম্যাস যে পাইতেছে, লস্ট ম্যাস কি হইতেছে, দিস লস্ট ম্যাস ইজ কনভার্টেড টু এনার্জি. Most of the energy is carried away as kinetic energy into the 2 lighter nuclei. Some is emitted as gamma radiation. The 3 neutrons produced by the fission may hit each other or with other nuclei of uranium 235, so causing the process to repeat. তো তাহলে এক্সট্রা যে নিউট্রন গুলি ছাড়তেছে তারা যে আবার যদি অন্য কোনো ইউরেনিয়াম 235 পায় তাদের কাছে অ্যাবজর্বড হবে। তো তাহলে তার কাছে অ্যাবজর্ব হলে পরে তখন তাদেরকে আবার আনস্টেবল বানাবে, তাদেরকে আবার স্প্লিট করাবে, এরপর ওখান থেকে আরো নিউট্রন বের হবে, তো ওখান থেকে আরো ইউরেনিয়াম 235 কে হিট করবে, এইভাবে করে আমাদের মাল্টিপ্লাই করতে থাকবে প্রসেসটা। ওকে, বলতেছে কি, as shown in figure 25.2. সো 25.2 তে নিচের মধ্যে এই যে একটা নিউট্রন এসে একটাকে হিট করলো, স্প্লিট করার পর আরো নিউট্রন যে আরো গুলাকে হিট করছে, এইভাবে করে করে ব্যাপারটা মাল্টিপ্লাই হয়। এটা আমরা একটু পরে সিমুলেশনের মধ্যে দেখবো। ওকে, কি বলতেছে, if one neutron from each fission causes one nearby uranium 235 to split, then the fission reaction will keep on going. যে at least
একটা রিলিজ নিউট্রন যেন ইউরেনিয়াম 235 কে হিট করতে পারে, তাহলে যেন ব্যাপারটাকে কি রাখতে পারে, কন্টিনিউ রাখতে পারে। যদি দুইটা নিউট্রনের দুইটাই যায় হিট করে তো তাহলে তো মাল্টিপ্লাই করবে, যদি তিনটা যায় হিট করে তো তাহলে আরো তাড়াতাড়ি রেটে কি করবে, রিঅ্যাকশনের রেটটা বাড়তে থাকবে। ওকে, আর যদি যে নিউট্রনটা রিলিজ করা হয়েছে সে যদি আর কোনো ইউরেনিয়াম 235 না পায় তো তাহলে কি ফার্দার আর কোনো ফিশন রিঅ্যাকশন হবে? ফার্দার আর কোনো ফিশন রিঅ্যাকশন হবে না, এটা বন্ধ হয়ে যাবে। তো ওগুলো আমরা দেখবো নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে কিভাবে কন্ট্রোল রড ইনপুট আউটপুট কিভাবে কোন জায়গায় নিলে কন্ট্রোল রড রিঅ্যাকশনের রেট কি চেঞ্জ হয়, ওগুলা জিনিস আমরা দেখবো। কি বলতেছে, if more than one neutron from each fission causes fission in the surrounding nuclei then the reaction gets faster and faster or beat like an avalanche। যে বিশাল একটা অ্যাভালাঞ্চের মতো, যে একটার পর একটা একটা আরেকটাকে ইফেক্ট করতে 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 মাল্টিপ্লাই করতেছে ব্যাপারটাকে। ওকে, এখানের মধ্যে দেখো কি বলতেছে, দিস ইজ কল্ড আ চেইন রিঅ্যাকশন, যে একটা থেকে আরেকটা যে এরকম চলতে থাকবে। each fission results in more nuclei splitting apart if the amount of uranium 235 is small, যে যদি আমাদের ফিউয়েলটা কম থাকে, হ্যাঁ, তখন কি হবে, many of the neutrons released do not hit the uranium nuclei and the reaction does not get faster and faster। so তাহলে ইউরেনিয়াম 235 এর অ্যামাউন্ট অর কোয়ান্টিটি যদি কম থাকে তো তাহলে রিঅ্যাকশনের রেট এত বেশি হবে না। ফর আ চেইন রিঅ্যাকশন টু অকার কি থাকতে হবে, for a chain reaction to happen there must be a minimum mass of the uranium 235, this minimum mass is called critical mass। তো এই ব্যাপারটা ভালো মতো মনে রাখতে হবে যে the minimum amount of mass required for the reaction to be a chain reaction। ওকে, চেইন রিঅ্যাকশন হওয়ার জন্য মিনিমাম যে ম্যাস লাগে এটাকে আমরা বলি কি, ক্রিটিক্যাল ম্যাস। ওকে, এটাকে আমরা ক্রিটিক্যাল ম্যাস বলি। এন্ড অ্যাটম বোমের মধ্যে ব্যাপারটা কি হয় ওই জিনিসটাও দেখবে এক্সপ্লেন করা আছে নিচে, খুবই মজার একটা জিনিস। কি হয়েছে দেখো, ইন অ্যান অ্যাটম বোম, সরি, in an atomic bomb 2 pieces of fissile material isotopes that can be triggered into splitting apart। ওকে, যে দুইটা ফিসাইল ম্যাটেরিয়ালকে এরকম একটা অ্যাটম বোমের মধ্যে অ্যাটাচ করে রাখা হয়। হ্যাঁ, এখন বোমের মধ্যে কি থাকে, বোমের মধ্যে একটা ট্রিগার থাকে না, যে একটা এরকম যে পিনের মতো থাকে, যে বোমের পিনটা খুলে ফেললে পরে তখন বোমটা যায় থ্রো করলে পরে এটা বার্স্ট করে। সো তাহলে ওখানে মধ্যে কি, বোমের ভিতরে যে ফিউয়েলটা থাকে ওই ফিউয়েলটা আনট্রিগার্ড অবস্থায় থাকে। তো তুমি যখন নাকি বোমের কি করে ফেলবা, ওই তার যে কাভারিংটা বা তার যে পিনটা বা তার যে ট্রিগারটা তুমি যদি পুল করে ফেলো তো তখন কি করবে, তখন রিঅ্যাকশনটা শুরু হয়ে যাবে। তো এখানের মধ্যে ব্যাপারটা কি হয়, অ্যাটম বোমের মধ্যে ব্যাপারটা এরকম করে রাখে যে একটা চেম্বার বানানো থাকে, যে এটা মনে করো পিন, দিস ইজ দা পিন। ওকে, এটা হলো পিনটা। তো তাহলে এইখানে একটা সার্টেন ম্যাস, এইখানে একটা সার্টেন ম্যাস। মনে করো ক্রিটিক্যাল ম্যাসের ভ্যালু, হ্যাঁ, মনে করো ক্রিটিক্যাল ম্যাসের ভ্যালু হলো 2 কেজি। আমরা কি করলাম, এখানে ইচ্ছা করে 1.2 কেজি আর এখানের মধ্যে রাখলাম 1.4 কেজি। ওকে, আমরা এক জায়গায় রাখলাম কত, 1.2 কেজি, এক জায়গায় রাখলাম 1.4 কেজি। সো তাহলে কোনটা কি, যে দুইটা আলাদা চেম্বারে যারা আছে, একটা হলো 1.2 বড় করে লিখে এখানে 1.2 আর আরেকটা হলো 1.4। আচ্ছা, সো তাহলে এই যে 1.2 আর 1.4 লিখলাম, এদের কিন্তু একজনও ইন্ডিভিজুয়ালি কি করতে পারে নাই, ক্রিটিক্যাল ম্যাসের সমান হইতে পারে নাই। ওকে, তারা দুইজন, সরি ভাইয়া নেট চলে গেছিল। ঠিক আছে, সমস্যা নাই। সো তারা দুইজনের একজনও কি করতে পারতেছে না সুমিত, দুইজনের একজনের ম্যাসও কিন্তু ক্রিটিক্যাল ম্যাসের সমান না। কিন্তু যখন নাকি আমরা ট্রিগারটা খুলে ফেলবো, যে যখন নাকি আমরা কি করতেছি, পিনটা খুলে ফেলতেছি, তখন কি হয়ে যাবে, এই 1.4 আর 1.2 মিলে ক্রিটিক্যাল ম্যাসের বেশি হয়ে যাবে না ম্যাস সুমিত? হ্যাঁ ভাইয়া। তো তাহলে ক্রিটিক্যাল ম্যাসের বেশি হয়ে গেলে তখন কি করবে, এটা এখন একটা চেইন রিঅ্যাকশন দেওয়া শুরু করবে। এন্ড আমাদের এখানের মধ্যে যদি আমরা কন্ট্রোল রড ইউজ না করি তো তাহলে কি হবে, এখানের মধ্যে যদি আমরা কন্ট্রোল রড ইউজ না করি দেন এই জিনিসটা আনকন্ট্রোলড ওয়েতে আমাদের রিঅ্যাকশনের রেটটা বাড়তেই থাকবে। রিঅ্যাকশনের রেটটা বাড়তে 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 একসময় এটা কি করবে, হিউজ একটা এক্সপ্লোশন দিবে। সো তখন আমাদের বোমটা অ্যাকচুয়ালি কি করে, বার্স্ট করে। ঠিক আছে, তো এই যে কি বলতেছে দেখো,
স্পেসিফিক্যালি এখানে বলছে যে ইন অ্যান অ্যাটমিক বম্ব টু পিসেস অফ ফিসাইল ম্যাটেরিয়াল যে আইসোটোপস দ্যাট ক্যান বি ট্রিগার্ড ইনটু স্প্লিটিং অ্যাপার্ট। কি করব, দুইটা পিসের ম্যাস গুলা কিসের থেকে কম রাখবো, ক্রিটিক্যাল ম্যাসের থেকে কম রাখবে, যে দ্যাট আর স্মলার দ্যান দ্য ক্রিটিক্যাল ম্যাস। ওকে, ক্রিটিক্যাল ম্যাসের থেকে কম রাখছি, and they are forced together under high pressure to form mass greater than the critical mass। ওই যে আমরা ট্রিগারটা যখন সরাই ফেললাম তখন কি হবে, দুইটা আলাদা আলাদা ম্যাস মিলে টোটাল ম্যাস ক্রিটিক্যাল ম্যাসের বেশি হয়ে যাবে। সো রেজাল্টটা কি, the result is a chain reaction with rapid and uncontrolled release of huge amounts of energy। so এটা কি করবে, ইভেন্চুয়ালি এখানের মধ্যে এক্সপ্লোশন কজ করাবে। ব্যাপারটা বুঝতে পারছো প্রত্যয় কি বললাম এখানের মধ্যে? ভাইয়া হ্যাঁ বলো। এক্সপ্লোশনটা কখন হবে, যখন ক্রিটিক্যাল ম্যাসের থেকে বেশি হয়ে যাবে নাকি ক্রিটিক্যাল ম্যাসের কম থাকবে? কম থাকতে সময় এক্সপ্লোশন হইতে পারবে না, কম থাকতে সময় তোমার রিঅ্যাকশনের রেটই এত বাড়তে পারবে না যে এক্সপ্লোশন হবে, বুঝছো? এটাই তাহলে এখানে আমরা বোমের মধ্যে 1.4 আর 1. আচ্ছা 2, আল্লাহ কি ম্যাথস কি অবস্থা হয়ে গেছে। হ্যাঁ 1.4 আর 1.2 হ্যাঁ আমার দেখছি। মাথায় চলতেছে, হ্যাঁ আমি খালি দেখতেছি 0.4 আর 0.2, তো 0.8 হয়, ক্রিটিক্যাল ম্যাসের কম। না না, এটা 1.4 আর 1.2, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে, হ্যাঁ বুঝছি। ওকে, সো তাহলে প্রত্যয় কি ব্যাপারটা বুঝতে পারছো? এটা কি বেসিক গ্রেনেডের সিস্টেমটা বললা? কিসের বুঝি নাই? বেসিক গ্রেনেড না, এটা অ্যাটম বোমের, এটা অ্যাটম বোমের। তাহলে বুঝছি। হ্যাঁ ফারহান বুঝতে পারছো? তাহলে ভাইয়া গ্রেনেডে কি হয়, গ্রেনেডে কি গান পাউডারে স্পার্ক দেওয়ার পর এক্সপ্লোশন ওরকম কিছু? হ্যাঁ গ্রেনেডের মধ্যে আমাদের ওখানে তাহলে- গান পাউডার থাকে, যেটা নাকি ওরকম আমাদের একটু সার্টেন একটা টাইম নেয় রিঅ্যাকশনটা ওরকম ইয়ে হওয়ার জন্য, ফিস হওয়ার জন্য তোমার একটা সার্টেন টাইম নেয়, দেন ফাইনালি ওটা কি করবে, এক্সপ্লোড করবে। কিন্তু বাংলাদেশে যে নায়ক আছে, যতক্ষণ পর্যন্ত হিরো হাতের মধ্যে বোমটা ধরে রাখবে ততক্ষণ ওটা বার্স্ট করবে না, যখন নাকি এনিমির দিকে ছুড়ে মারবে তখনই বার্স্ট করে। হ্যাঁ, এটা তো এখনকার এটা তো বোমগুলো PUBG-তে। কেমন জানি যে লাইক পিনটা মানে হ্যাঁ। একটা ইয়া থাকে, মারছে রড থাকে যেটা আর কি আস্তে আস্তে করে খুলে পুরাটা, তো ওইটা যতক্ষণ ধরে রাখে ততক্ষণ দেখি বার্স্ট হয় না, যে লাইক এটা অনেক কিছুতেই দেখাইছে, হ্যাঁ। নট আর অনলি ওই যে- মুভি। ওই তো পিনটা যে কাল ধরে মনে রাখতেছে হচ্ছে, না, কাল মনে হয়। পিনটা যে ধরে রাখতেছে, পিনটা খুলে ফেললেই তখন কি, পিনটা খুলে ফেলে তখন রিঅ্যাকশন শুরু হবে। তো পিনটা খুলে ফেলার সাথে সাথেই বার্স্ট করবে না, পিনটা খুলে ফেলার মনে করো 4-5 সেকেন্ড পর দেন বার্স্ট করবে। ওকে, আর পিনটা যতক্ষণ কিন্তু ভিতরে ভাইয়া আছে, ওই যে হ্যাঁ বলো। ওই যে মেহুনাতে তো বোমটা ছুঁড়ে মারে, তারপর যতক্ষণ আরে চাবিটা ধুর, কি টিনের মধ্যে মেহুনা। পড়ে তখন ওই তো তো বাস্ট ওইটা- ওইটাই হয় তো না। ভাইয়া বললো যে মুভিতে ওই কয়টা তো এটা বোগাস হলো থাকে। ক্লাইম্যাক্স বোঝানোর জন্য যে শাহরুখ খান কি করছে, শাহরুখ খান তো এই ওর কাছ থেকে ওই যে পিনটা যে সেই কখন খুলে নিয়ে আসছে, এরপরে যে পিনটা সে যখন তো নাকি ওটাই তো পিনটা নাকি ফালাইছে তখন যে বার্স্ট আরে এরা কি তামিলের মধ্যে যে কলা দিয়ে গলা কেটে ফেলায় ওটার কি? কলা দিয়ে ওই গলা। দেখতেছে না ওরা, আল্লাহ। আরে ওই ব্যাটা এমনি এমনি করে কলা দিয়ে চাং 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 করে কাটা ফেলে, এরপর এমনি করে বুলেট মারে এমনি এমনি করে ধরে ফেলে, বুঝছো? ওই যে আরেকটা আছে না, হার্ট ছুঁড়ে মারে, গ্লাস ভাঙা ভিতরে ঢুকে লাইট জ্বলতে থাকে হার্টের মধ্যে। অনন্ত জলিলের মতো তো হার্ট বার করে। ভাই তোদের কি ক্রিঞ্জ লাগে না? ওরা লাগে এত বড় বড় একটা মানুষ, ওদের কি এগুলো অ্যাক্ট করতেও কি লাগে শরম লাগে না? লাইক আমরা এটাই কত করছি। রেপুটেড গরম লাগার কথা তো ওরা, ভাই। তাও কেমন করে। সুমিত এটা কোনটা? আমি দেখছি, আমি এগুলো অনেক টাকা ও ও আচ্ছা অনন্তর এমনি তো আছে, তো ওইডি করলো কি না করলো কি? ও তো চায় যে নিজে ফেমাস হবে, ইউপম গানা। ওকে, সো তাহলে ক্রিটিক্যাল ম্যাসের ব্যাপারটা তোমরা দেখলা। সো এই জিনিসটা গেল। সো এখন একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে কি হয় ওটা আমরা দেখি। হ্যাঁ, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে আমরা তো আনকন্ট্রোল রিঅ্যাকশন করব না, আমরা কি করব, আমরা এখানের মধ্যে কন্ট্রোলড একটা রিঅ্যাকশন করাবো। ওকে, কন্ট্রোলড একটা রিঅ্যাকশন এখানের মধ্যে করাবো যেন আমাদের এক্সপ্লোশনটা না হয়। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, if it is allowed to take place in a nuclear reactor, the
reactor core overheats, resulting in a nuclear explosion with sudden release of enormous amounts of heat energy and radiation. এর জন্য নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে কি করা হয়? কন্ট্রোলড ফিশন রিঅ্যাকশন করা হয়। কি হয়? In a nuclear reactor, the process is controlled so that heat energy is released over a long period of time. যে রিঅ্যাকশনের রেটটা যেন আমরা এত বেশি বাড়তে না দেই, যে সব নিউট্রন যেন যায় ইউরেনিয়াম 235 এর নিউক্লিয়াসের কাছে পৌঁছাইতে না পারে, কিছু কিছু নিউট্রন যেন কি হয় কন্ট্রোল রড দিয়ে অ্যাবজর্ব হয়ে যায়। তো এই ব্যাপারটা কি হইতেছে, the heat produced in the core or heart of the reactor is used to heat water. তো পানি গরম করবে, পানি গরম করলে স্টিম হবে, স্টিম যায় টারবাইন ঘুরাবে, টারবাইন ঘুরলে জেনারেটর ঘুরবে, জেনারেটর ঘুরলে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। এটা তো ও লেভেলস এর মুখস্থ পড়া ছিলই। এখানে এ লেভেলস এর জন্য আমাদের বেসিক কাজটা সেম। এন্ড জেনারেটর ঘুরলে কেন ইলেকট্রিসিটি প্রডিউস হয়, এটা তো এখন আমরা A2 তে আরো ম্যাগনেটিজমের আরো বেশি জিনিসগুলো দেখছি। ইএমএফ কোন সময় বেশি হবে, কোন সময় কম হবে, লেনজেস ল জানি, সবগুলা জিনিসই আমরা জানি, তাই না? সো এখন এগুলো আরো আমাদের কাছে সেন্স মেক করবে। তো এখন এখানের মধ্যে দেখো, the steam produced then drives turbines to turn generators. The basic parts of a nuclear reactor are shown in figure 25.3, যে এখানের মধ্যে দেখানো। এখন নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে কি থাকে, এই যে নিউট্রন গুলা, আমার এই যে নিউক্লিয়ার রিঅ্যাকশনে যে নিউট্রন গুলা রিলিজ হয়, নিউট্রন গুলা কি করে অনেক হাই স্পিডে মুভ করে। তো অনেক হাই স্পিডে মুভ করলে ইউরেনিয়াম 235 তাদেরকে এত ইজিলি অ্যাবজর্ব করতে পারে না, বা তারা ফিউশন রিঅ্যাকশন এত ইজিলি কজ করাইতে পারে না। তো এর জন্য তাদেরকে কি করাইতে হবে, স্লো ডাউন করাইতে হবে। তো তাদেরকে ওর জন্য কন্ট্রোল রড ইউজ করি আমরা। না, স্লো ডাউন করানোর জন্য মডারেটর ইউজ করি। হ্যাঁ, ও না, কন্ট্রোল রড দিয়ে তো লাস্টে ওই যে রিঅ্যাকশন বন্ধ করে দিই, তাই না? হ্যাঁ, কন্ট্রোল রড দিয়ে রিঅ্যাকশনের রেটটাকে কন্ট্রোল করি, কিন্তু নিউট্রন গুলাকে স্লো ডাউন করার জন্য আমরা মডারেটর ইউজ করি। ওকে, যে একটা ডেন্স একটা ম্যাটেরিয়াল যে গ্রাফাইট ইউজ করে কি করি, নিউট্রন গুলাকে স্লো ডাউন করাই। তো এখানের মধ্যে কাজটা কি আমরা পরে দেখি। The reactor core contains fuels of enriched uranium. Enriched uranium বলতে যেটার ভিতরে enriched uranium is uranium 235 with higher proportion of uranium 230, কি বলে, uranium 238 with a higher proportion of uranium 235 than found in natural reserves of uranium. মানে কি ব্যাপারটা, মানে হলো যে নরমালি আমরা যে ইউরেনিয়াম পাই, ইউরেনিয়ামের সবচেয়ে অ্যাবান্ডেন্ট যে এলিমেন্ট, ইউরেনিয়ামের তো অনেক অনেক আইসোটোপ আছে। ইউরেনিয়ামের যে আইসোটোপ সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট ওইটা হলো ইউরেনিয়াম 238, কিন্তু ইউরেনিয়াম 238 আমাদের ফিশন রিঅ্যাকশন দেয় না। হ্যাঁ, ইউরেনিয়াম 238 ফিশন রিঅ্যাকশন দেয় না। সো তাহলে আমাদের ন্যাচারাল রিজার্ভের মধ্যে যে ইউরেনিয়াম আমরা যেখানে পাই, হ্যাঁ, ইউরেনিয়ামের ওর যেখানের মধ্যে আমরা পাই, ওখানে ইউরেনিয়াম 235 এর অ্যামাউন্ট নরমালি থাকে কম, কে বেশি থাকে, ইউরেনিয়াম 238 বেশি থাকে। কিন্তু ইউরেনিয়াম 238 থাইকা তো আমাদের কোনো লাভ নাই, ইউরেনিয়াম 235 দিয়ে তো আমাদের রিঅ্যাকশনের কোনো কাজ হইতেছে না। আমাদের কাকে দরকার, আমাদের দরকার হলো ইউরেনিয়াম 235 কে। সো আমরা ওর থেকে আমরা যখন ওর মাইনিং করি, মাইনিং করার পর দেন আমরা কি করব, আমরা বেশি পার্সেন্টেজ অর একটা সার্টেন অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ যেন ইউরেনিয়াম 235 থাকে এরকম একটা মিক্সচার বানাবো। ওকে, এরকম একটা মিক্সচার বানাবো যেন আমাদের কি হয়, ক্রিটিক্যাল ম্যাসের বেশি হয়, যে ইউরেনিয়াম 235 এর ম্যাস যেন ক্রিটিক্যাল ম্যাসের বেশি হয়, তাহলে যেন কি করতে পারে, সে চেইন রিঅ্যাকশনটা স্টার্ট করতে পারে। তো এখন এখানের মধ্যে বলতেছে কি, graphite is used as moderator. The job of the moderator is to absorb some of the kinetic energy of the neutrons to slow them down. যে নিউট্রন গুলাকে স্লো ডাউন করার কাজ। কেন? This is because slow neutrons are more easily absorbed by uranium 235. So তাহলে a neutron slowed down in this way can start the fission process. So তাহলে এইভাবে করে কি করা হয়, মডারেটর নিউট্রন গুলাকে স্লো ডাউন করে, যে তাদের কাইনেটিক এনার্জি গুলাকে অ্যাবজর্ব করে ফেলে। ওকে, ইন দ্য নিউক্লিয়ার রিঅ্যাক্টর দেয়ার আর অলসো কন্ট্রোল রডস, যেটা দিয়ে আমরা রিঅ্যাকশনের রেটটাকে কন্ট্রোল করব। যেটাতে কি কি এলিমেন্ট থাকে, এলিমেন্ট গুলা হলো বোরন, এলিমেন্ট গুলা হলো কি কি, এলিমেন্টস আর বোরন অর ক্যাডমিয়াম।
এখন বোরন আর ক্যাডমিয়াম তাদেরকে কেন ইউজ করতেছে স্পেসিফিক্যালি? অন্য কোন এলিমেন্টের সমস্যা কি? বোরন আর ক্যাডমিয়ামই কেন ইউজ করতে হবে? বিকজ আমরা একটু আগে একটা টার্ম পড়ে আসছি সুমিত, কি টার্ম? ফিসাইল ম্যাটেরিয়াল না? তো তাহলে ওরা ফিসিক্যাল ম্যাটেরিয়াল না, তার জন্যই ইউরেনিয়াম 235 হলো ফিসাইল ম্যাটেরিয়াল, তো সে ফিশন রিঅ্যাকশন দেয়। আর বোরন আর ক্যাডমিয়াম হলো দে আর নট ফিসাইল ম্যাটেরিয়াল, যে তারা কি করবে? নিউট্রন অ্যাবজর্ব করবে ঠিকই, কিন্তু ফিশন রিঅ্যাকশন দিবে না। হ্যাঁ, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? These absorb the neutrons and take them out of the fission reaction completely. When the control rods are fully inside the core, হ্যাঁ, যখন নাকি কন্ট্রোল রড গুলাকে পুরোপুরি কোরের ভিতরে দিয়ে দেওয়া হয়, কি হবে? The chain reaction is almost completely stopped and the rate of production of heat is low. কেন? বিকজ বেশি বেশি নিউট্রন বোরন আর ক্যাডমিয়াম অ্যাবজর্ব করে ফেলতেছে, ইউরেনিয়াম 235 এত নিউট্রন পাচ্ছে না, সো তাহলে রিঅ্যাকশন কম হলে হিটও কম জেনারেট করবে। তো এটা as the control rods are withdrawn, যখন নাকি উঠায় ফেলা হয় আর সরায় ফেলা হয়, the rate of the reaction increases producing heat at a greater rate. সো তাহলে আমরা যখন বেশি হিট চাবো তখন কন্ট্রোল রড গুলাকে বের করে নিয়ে আসবো, যখন কম হিট চাবো কন্ট্রোল রড গুলাকে ইনসার্ট করব। তো কি বলতেছে? The reactor vessel is made of steel and surrounded by a concrete layer about 5 meter thick in thickness. মিটার কিন্তু কোনো ছোটখাটো ডিসটেন্স না, মিটার রুল দেখছো না কত লম্বা সুমিত? সো 1 মিটার অনেক লম্বা একটা ডিসটেন্স। তুমি যে রুমে আছো এই রুমের হাইট কত বলো তো? তোমার বাসায় তুমি তোমার ওয়ালের দিকে তাকাও যে তোমার রুমের হাইটটা কত। তোমার রুমের হাইটও কিন্তু 5 মিটার না, বুঝছো? 5 মিটার 2 মিটার হবে, বা 2 মিটার না না, 2 মিটার এত এত কম না, এটা হলো কত হবে? 3.5 থেকে 4 মিটার হয়। কি বলো? ঠিক আছে? এটা এভারেজ পারসন কত মিটার হয়? 1.5 থেকে 1.6 মিটার হয় না নাকি? কত হ্যাঁ, একটা এভারেজ পারসন 6 ফিট হয়। 1.6 1.5 এমন মিটার। তাহলে তো আমার রুম তো ছোট, তো জানি না। তোমার তাহলে ছাদের মধ্যে তাহলে আবার আলাদা তুমি ইয়ে করছো, মানে লফট করছো এর জন্য। হ্যাঁ, হইতে পারে। আর ড্রয়িং রুমটা আবার উপরে অনেক, হ্যাঁ, আমার রুমের নিচে। তো তাহলে পরে ওখানে লফটিং করা হয়েছে এর জন্য। আচ্ছা, সো তাহলে যেটা বলতেছিলাম যে 5 মিটার থিকনেসের বর্ডার, যে এইদিকে 5 মিটার, এইদিকে 5 মিটার, এইদিকে 5 মিটার, চারিদিকে 5 মিটার থিকনেসের লেয়ার দিয়ে আটকানো। কেন? তাহলে যেন এই যে এত হার্মফুল যে কি হইতেছে রেডিয়েশন গুলা রিলিজ করতেছে, রেডিয়েশন গুলা যেন বাইরে এসকেপ করতে না পারে। ওকে, যে কি বলতেছে যে দিস প্রিভেন্টস এনি রেডিয়েশন এসকেপিং ইভেন দ্য নিউট্রনস, যে নিউট্রনকেও কি করতে দেয় না? এসকেপ করতে দেয় না। ওকে, নিউট্রনকেও এখান থেকে কি করতে দেয় না? এসকেপ করতে দেয় না। ওয়ামা কি মাত্র ব্যাচেস অফ এলআইসি তে পোস্ট দিলা? ওয়ামা আনমিউট না করে আমি কত কথা বলে দিলাম না, অনেক আগে দিছিলাম ভাইয়া, ওরা এখন অ্যাপ্রুভ করছে। ও আচ্ছা, ওকে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখি? The nuclear process in a reactor produces variety of different types of radioactive materials. So তাহলে নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনের খুবই বাজে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যে তার ফাইনাল যে প্রোডাক্ট গুলি ফর্ম করে ওই ফাইনাল প্রোডাক্ট গুলি বা তার যে ওয়েস্ট গুলি, ওই ওয়েস্ট গুলাও হবে রেডিও অ্যাক্টিভ। তো তাদেরকে ডিসপোজ করা অনেক কষ্ট, যে তাদেরকে তো নরমালি আমরা নদীর মধ্যে ছেড়ে দিতে পারি না। হ্যাঁ, তাদেরকে নরমালি আমরা কোনো জায়গায় ডাম্প করে ফেলে রাখতে পারি না। কি করতে হবে? তাদেরকে ডাম্প করার জন্য স্পেশাল ওরকম কন্টেইনার বানাইতে হবে, এমন কোন জায়গায় তাদেরকে পুঁতে রাখতে হবে যেন মিলিয়নস অফ ইয়ার্স, হান্ড্রেডস অফ ইয়ার্স যেন কোনো ডিস্টারবেন্স না হয়, যেন ওই জায়গায় কোনো আর্থকোয়েক না হয়, যেন ওই জায়গায় কোনো ভলকানিজম না হয়। ওকে, তাহলে কি হবে? তাহলে ওগুলা আবার অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে যাবে, সো আমাদের কি হবে? রেডিয়েশন বেড়ে যাবে। ওকে, সো এখন কি বলতেছে? Some have relatively short half-lives and decay rapidly. তো তাদেরকে নিয়ে প্রবলেম নাই, কিন্তু এই যে these soon become safe to handle and do not present problems in long-term storage. Other materials have extremely long half-lives. These will continue to produce dangerous levels of ionizing radiation for thousands of years. These waste products present a serious problem for long-term storage.
they are usually sealed, close করে রাখা হয়, sealed in containers which are then buried in deep underground. The sites for underground storage have to be selected carefully. কেন? The rocks must be water resistant and the geology of the site must be stable. কেন? কি যেন না হয়? Storing in earthquake zones or areas of volcanic activity would not be sensible. যে যেখানে অনেক আর্থকোয়েক হয় বা ভলকানিজম হয় ওখানে রেডিওঅ্যাক্টিভ ওয়েস্ট রাখলে বলে ওগুলো আবার ডিস্টার্ব হয়ে কি করে ফেলতে পারে, এসকেপ করে ফেলতে পারে। সো তখন আবার আমাদের যা হওয়ার তাই হইতো, যে রেডিয়েশন বাইরে রিলিজ হয়ে যাইতো, তো তখন মানুষজনের সমস্যা হইতো। So এখন বলতেছে কি some reactors are designed to produce plutonium. Plutonium is a very radioactive artificial element. Small amounts of plutonium represent a serious danger to health. Plutonium is another fissile material. So if a large enough mass of plutonium is brought together, chain reaction শুরু হয়ে যাবে, যে তার ক্রিটিক্যাল ম্যাস বেশি, তার ক্রিটিক্যাল ম্যাসের বেশি হলে চেইন রিঅ্যাকশন শুরু হয়ে যাবে। সো তখন কি হয়? প্লুটোনিয়াম ক্যান বি ইউজড ইন প্রোডাকশন অফ নিউক্লিয়ার ওয়েপন। সো তাহলে নিউক্লিয়ার ওয়েপন বানানোর কাজে প্লুটোনিয়াম ব্যবহার করা হয়। ওকে, সো বলতেছে কি নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের একটা অ্যাডভান্টেজ আছে কি, তারা কার্বন ডাই অক্সাইড বা কোনো অ্যাসিডিক গ্যাস প্রডিউস করে না। যে ফসিল ফুয়েল ইউজ করলে, যে কোল, অয়েল, গ্যাস এগুলাকে বার্ন করলে যেরকম কার্বন ডাই অক্সাইড রিলিজ করে, যেগুলো নাকি গ্রিন হাউস ইফেক্ট কজ করে বা গ্লোবাল ওয়ার্মিং কজ করায়, এটা আবার তারা করে না। এই দিক দিয়ে একটা ব্যাপার ভালো আছে, যে this means that nuclear power stations do not contribute to global warming or acid rain. Only small amounts of uranium are needed for a chain reaction, and the supply of nuclear fuel will last for hundreds of years, unlike some fossil fuels that would run out in the next 50 years. Next 50 years actually run out হবে না, হইতে একটু টাইম লাগবে আর কি, যে আরো বেসিক্যালি 350 বছর ফসিল ফুয়েল ইউজ করা যাবে। কিন্তু সব তো ইউজ করে ফেললেই হবে না, আমাদের তো অল্টারনেটিভ কোনো সোর্স বের করে রাখতে হবে। এন্ড তারা যে পুরোপুরি ভালো এমনও তো না, তারাও তো অ্যাটমসফিয়ারের ড্যামেজ করায়, যে গ্রিন হাউস গ্যাস এমিট করে, দেন অ্যাসিডিক রেইন কজ করে। সো এইসব তো খারাপ জিনিস, তো তাহলে এগুলো তারা করে আর কি। ওকে, সো নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন, নিউক্লিয়ার ফিশন রিঅ্যাক্টর, কোন কনফিউশন আছে তোমাদের এখন? এটা প্রত্যয় না ভাই, কনফিউশন নেই। ওকে, আচ্ছা দাঁড়াও, তোমরা নেক্সট সেশনটার মধ্যে জয়েন করো, এটা টাইম শেষ। হ্যাঁ, নেক্সট সেশনটার মধ্যে জয়েন করো তাড়াতাড়ি। আচ্ছা, আমি কি নেক্সট সেশনটা জয়েন করতে পারছি নাকি একই সেশনে আছি? হ্যাঁ, নেক্সট সেশন এটা। ওকে, আর প্রত্যয় আসা বাকি শুধু। প্রত্যয় এসে পড়ুক, এরপর আমরা ওই সিমুলেশন যেটা দেখবো বলছিলাম ওই জিনিসটা দেখাবো আর কি। বাইরে কি বৃষ্টি টিষ্টি পড়ে সুমিত এখন? না ভাইয়া, কিছু করে না। এবার পুরা বছরটাই পুরা মানে ভালো লাগতেছে না, মানে যে হইলো আরো খারাপ লাগতেছে। এবার লাইক কুরবানির হাটেও যেতে পারবো না, এমন কষ্ট লাগতেছে জীবনে। সব মাইনে নিছিলাম, বাট এটা মানতে পারতেছি না কেন জানি। পরীক্ষা দিতে পারবে না এটা মাইনা নিছে, গরুর হাটে যেতে পারবে না এটা মানতে পরীক্ষা পারতেছে তো না। আল্লাহ, এটা তো এমনিও হবে না, আর এটা হইলে তো দিনে দিয়ে দিতাম, তো আর একদম ঠান্ডা মাথা থাকতো। কত টাইম, 6টা মাস টাইম পাইতাম তো 4টা ইউনিট পড়ার জন্য। এখন ওই টাইমই আসছিল, বাট অনেক মজা তো করতে। এখন এখানের মধ্যে এটাই তো বললাম যে পরীক্ষা দিতে পারবা না, পরীক্ষা পরে এতগুলো একসাথে দেওয়া লাগতেছে, এটাও মাইনা নিতে পারছো, কিন্তু গরুর হাটে যেতে পারবো না এটা মানতে পারতেছো না। খুবই কষ্টের ব্যাপার। এটার জন্য অনেক অনেক হাইপ থাকে প্রত্যেক ইয়ারে, অনেক অনেক বেশি হাইপ থাকে। আচ্ছা,
ঠিক আছে, থাকতেই পারে, এগুলো ব্যাপার না। ওকে, সো তাহলে প্রত্যয় চলে আসছে। সো এখন আমরা ওখানের মধ্যে যে সিমুলেশনটা দেখার কথা ওই সিমুলেশনটা দেখি। ওকে, সো এখানের মধ্যে আমি স্ক্রিন শেয়ারিং এর এটা চেঞ্জ করি। ওকে, এখন তোমরা দেখতে পাইতেছো স্ক্রিনটা? নিউক্লিয়ার ভাই। ফিশন। ওকে, এখানের মধ্যে দেখো এটা হলো একটা নিউট্রন গান। ওকে, আমি এটা থেকে আমি যদি এরকম রিলিজ করি, ইউরেনিয়াম 235 থেকে 236 এ কনভার্ট হয়েছে, দেন আবার কি করলো এই জিনিসটা, এই যে দেখো এটা কিন্তু ইউরেনিয়াম 235, দেখতেছো কার্সারটা যেখানে ঘুরাইতেছি। সো এখন এখানে থেকে ইউরেনিয়াম খালি একটা, তো তাহলে আমি একটা নিউট্রন দিলাম, সে আনস্টেবল হয়ে স্প্লিট করলো, দেন ডটার নিউক্লিয়াসগুলি নিউট্রনগুলি এরকম ডিফারেন্ট ডিরেকশনে চলে গেল, শেষ। কিন্তু চেইন রিঅ্যাকশনের সময় ব্যাপারটা কি হবে? চেইন রিঅ্যাকশনের সময় এখানের মধ্যে দেখো যে আমাদের যখন নাকি চেইন রিঅ্যাকশনের জন্য নাম্বার অফ নিউক্লিয়াই কি দিতে হবে, অনেক বেশি দিতে হবে। যে নাম্বার অফ নিউক্লিয়াই আমরা যদি মাত্র 10টা দেই, নাম্বার অফ ইউরেনিয়াম নিউক্লিয়াস যদি শুধু 10টা দেই, তো তাহলে দেখো কি হয়, একটা নিউট্রন দিলাম, সে স্প্লিট করে অন্য নিউট্রন গুলো এরকম রিলিজ করলো। এখন ইউরেনিয়াম কিন্তু এনাফ অ্যামাউন্ট অফ ইউরেনিয়াম দেই নাই, তো এর জন্য নিউট্রন গুলি তারা যে মুভ করে গেছে অনেকগুলা ইউরেনিয়ামকে কি করছে, মিস করছে। তো তাহলে পরে তখন কি করতে পারলো না, ইউরেনিয়াম গুলাকে আর ফার্দার ফিশন রিঅ্যাকশন করাইতে পারলো না। এখন যদি মনে করো আমরা 20টা দেই, ইউরেনিয়াম দিলাম 20টা, তো এখন দেখো এখন এখানের মধ্যে কি আরো কয়টা এরকম মিস করে চলে গেছে। তো এখন যদি আমরা এরকম নাম্বার বাড়াইতে থাকি, এখন দিলাম মনে করো 50টা, তো এখন কি করবে, এই একটা নিউট্রন গেল, এখন আরো বেশি করে ইউরেনিয়ামকে কি করতে পারতেছে, এফেক্ট করতে পারতেছে, তাই না? ব্যাপারটা বুঝতে পারতেছো তোমরা যে ক্রিটিক্যাল ম্যাসের ব্যাপারটা কেন ইম্পর্টেন্ট? যেন ক্রিটিক্যাল ম্যাস থাকলে পরে কি হয়, এত কোয়ান্টিটি অফ ইউরেনিয়াম থাকবে চারিদিকে, যেন কি হতে পারে, যেন নিউট্রন গুলো যেই দিকে র্যান্ডমলি মুভ করুক না কেন, তারা যেন কোনো না কোনো ইউরেনিয়াম 235 কে পায়। বুঝা গেছে ওয়ামা? জি ভাই আমি বুঝছি। 100টা দাও তো। এই যে 100টা যদি আমরা দেই, এই যে এখানের মধ্যে দেখো সব দেখছো? হয়ে গেছে, একটা বাকি তো আছে। তাহলে শুধু একটা বাদে যে একদম অনেক লাকি এটা, সে কোনো নিউট্রন পায় নাই। বুঝতে পারছো? হুম। তো এখানের মধ্যে 100টা দিলাম, তো এখন 100টা দিলে পরে কি হয়, নিউট্রন গুলা র্যান্ডমলি যে দিকে যাক ওই দিকে সবগুলা এখন প্রত্যেকটা ইউরেনিয়াম এরকম নিউট্রন পায়, সবগুলা কি হয়ে গেছে, এরকম ডিকে করে আনস্টেবল হয়ে তারা স্প্লিট করে ফেলছে, ফিশন রিঅ্যাকশন করে ফেলছে। এই যে ইউরেনিয়াম 235 ফিশন 100%। কেন? বিকজ আমরা কি করছি, এখন আমরা এখানের মধ্যে কন্টেইনমেন্ট ভেসেল যদি রাখি, যে নিউট্রন গুলি যদি বারবার এরকম ফেরত আসে, তো এখন এখানের মধ্যে আমরা 20টা দিলাম, তো এখন এখানের মধ্যে কি করবে, নিউট্রন যায় রিঅ্যাক্ট করতেই থাকবে এটাতে। এখানের মধ্যে, এই যে কন্টেইনমেন্ট ভেসেল কে যে বাইরে আর বের হইতে দেয় নাই আর কি, নিউট্রন গুলি ওখানে যে তাদের এনার্জি শেষ হয়ে যাবে, তারা অ্যাবজর্ব হয়ে যাবে কন্টেইনারের মধ্যে। ঠিক আছে, রিফ্লেক্ট এখানের মধ্যে আমিও মনে করছিলাম যে রিফ্লেক্ট করবে। এই দেখছো, এখন একটা বাকি এটা গেল আমাদের চেইন রিঅ্যাকশনের কনসেপ্টটা। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো চেইন রিঅ্যাকশন একদম ইজি। এখন নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যে এখানের মধ্যে দেখো এটা হলো কন্ট্রোল রড, যে কন্ট্রোল রড চাইলে আমি বের করতে পারি, ভিতরে নিতে পারি। ওকে, এখন আমি কি করব, আমি ফায়ার করলাম নিউট্রন, এখন কন্ট্রোল রড বাইরে আছে, সো তাহলে কি করতে পারতেছে, রিঅ্যাক্ট করতে পারতেছে। কন্ট্রোল রড দেখো ভিতরে নিয়ে গেলাম, রিঅ্যাকশনের রেট কমে কমে সব রিঅ্যাকশন বন্ধ হয়ে যাবে। এখনো কিন্তু সবগুলা ইউরেনিয়াম ইউজ হয় নাই, দেখছো? আমি রিসেট দেই, আমি রিসেট দিলাম, এখন দেখো হাফ বের করে রাখছে, যে কন্ট্রোল রডটা হাফ বের করে, এখন আমি ফায়ার করলাম। এখন এখানের মধ্যে কি হইতেছে, রিঅ্যাকশনের রেটটা এরকম চলতেছে, নিচের দিকে অনেকগুলা ইউরেনিয়াম বেঁচে যাবে। এই যে নিচের দিকে কতগুলো দেখতেছো সবুজ কালারের অলমোস্ট দেখা যাইতেছে, এগুলা
এগুলা কিন্তু রিঅ্যাক্ট করে নাই, খেয়াল করছো? আর যদি আমরা একটা কাজ করি যে দেখো পুরা কন্ট্রোল রডটা ভিতরে ঢুকানো আছে, রিঅ্যাকশন একটা হইলো শেষ, সবগুলা নিউট্রন কি হয়ে গেল, কন্ট্রোল রড অ্যাবজর্ব করে ফেলছে। তো তাহলে এই যে পুরাটা বের করা, এখন দেখো রিসেট করলাম, ফায়ার করলাম, আনকন্ট্রোলড ওয়েতে চলতেছে, কন্ট্রোল রড ভিতরে ঢুকাই দিছে যে আমার এত হিট দরকার নাই। তো এখন এখানের মধ্যে দেখো এই যে এগুলা কয়টা রিঅ্যাকশন হয়ে শেষ, এই চেম্বার, এই চেম্বার, এই চেম্বার, এই চেম্বার, এগুলা চেম্বারের মধ্যে কি হয় না, রিঅ্যাকশনই হয় না। ব্যাপারটা বুঝতে পারছো তোমরা সবাই? এখন যদি আবার বের করে দিই তাহলে কি রিঅ্যাকশন আবার কন্টিনিউ করবে নাকি আবার না, আরেকটা নিউট্রন নিউট্রন ফায়ার দিতে হবে, করতে হবে? আবার ফায়ার নিউট্রন দিতে করতে হবে। হবে। যে আবার এখানের মধ্যে নিউট্রন যদি ফায়ার করি তো তখন যায় রিঅ্যাকশন করবে। ওকে, ব্যাপারটা বোঝা গেছে এখন সুমিত? হ্যাঁ ভাইয়া, ওকে, ইজি জিনিসপত্র। এগুলো তো বাচ্চাদের আমি ভাবছিলাম এ লেভেলসে হয়তো অনেক নতুন জিনিসপত্র আছে। এ নতুন জিনিসপত্র, ক্যালকুলেশন গুলা যে অ্যাক্টিভিটি, আগে তোমরা কি এক্স্যাক্টলি অ্যাক্টিভিটি অর্ধেক না হইলে তোমরা কি টাইম বের করতে পারতা? তোমাদের এর জন্য আগে কি করতে, এক্স্যাক্টলি অ্যাক্টিভিটি অর্ধেক হবে এমন টাইপের ম্যাথ দিত, কিন্তু এখন অ্যাক্টিভিটি র্যান্ডম যে কোনো টাইমের জন্য বা র্যান্ডম যে কোনো পার্সেন্টেজের জন্য যে হাফই হইতে হবে এমন কোনো কথা নাই, এমন টাইপের ক্যালকুলেশনও দিতে পারে। সো এরকম, এরপর ডিকে কনস্ট্যান্টের ব্যাপারটাও তোমাদের নতুন আসছে। সো এইসব কয়টা জিনিস নতুন আসছে আর কি, অনেকগুলা জিনিস ও লেভেলস এর সাথে রিলেটেড। বুঝতে পারছো আরিফিন? জি ভাইয়া বুঝতে পারছি। কি কি অ্যাপ ট্যাপ দিয়া যেন বুঝায়। ঠিক আছে, তাইলে তো তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করি। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।